ভাঙড়ের অবজারভার সাহেব এবং বর্তমানে আমাদের দলের প্রার্থী সহজ সাহেবের উন্নয়নে দেখে আজ পলিয়ার 2 এর জমি কমিটি আমাদের দলে যোগদান করছেন। ওই হাতে সবাই মিলে হাত লাগাও। বন্দে মাতরম, বন্দে মাতরম, জিন্দাবাদ, জিন্দাবাদ, মুখ্যমন্ত্রী জিন্দাবাদ, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের মনোনীত প্রার্থী সমাজ সাহেব জিন্দাবাদ। টেস্টটা করে তারপর বলি আমরা বসে বসে জায়গায় বসে এই টেস্টটা করে প্রথমে তুমি বলে নেবে যাবো দাদা। আজকের পলিহার 2 এর জমি কমিটি সহ অন্যান্য জায়গা থেকে জয়েন করেছেন, কি বলবেন? দেখুন, মানুষ আজকে বুঝতে পারছে যে ভাঙড় বিধানসভায় গত 5 বছরে কোনো উন্নয়ন নেই। এখানকার রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুতের ক্ষেত্রে এখানে যিনি বিধায়ক তার কোনো দায়বদ্ধতা ছিল না। আবার তিনি আইএসএফ এর প্রার্থী। তাই আজকে ইব্রাহিমের নেতৃত্বে আমাদের যারা ওখানে জমি রক্ষা কমিটির ছেলেরা যারা, তারা আজকে প্রায় 40 জন আমাদের দলে যোগদান করলো। এবং এর সঙ্গে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যার জন্য একটা সময়, যে গাদ্দারের জন্য একটা সময় আমরা দল ছেড়েছিল, তৃণমূল কংগ্রেসটা ছেড়েছিল, জমি রক্ষা কমিটি হয়েছিল, পাওয়ার গ্রিড নিয়ে অনেক ঘটনা ঘটেছিল। আজকে সেই যখন আইএসএফ এ, তাহলে তাদের সঙ্গে জোট করার কোনো প্রশ্ন জমি রক্ষা কমিটির নেই, যেটা বিগত পঞ্চায়েতে ছিল। তাই আজকে তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি দলের পক্ষ থেকে, যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার জন্য আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে, যেটা আগামী দিনে ভাঙড়ের ক্ষেত্রে, কোলেরহাটের ক্ষেত্রে আমাদের অনেক কার্যকরী ভূমিকা। বেশ কিছুদিন আগে জমি কমিটির মুখপাত্র তিনি একটি ফেসবুক লাইভের মাধ্যমে জানিয়েছিলেন যে এই আরাবুল ইসলাম নিয়ে তাদের ক্ষোভের কথা ব্যক্ত করেছিলেন। আরাবুল ইসলাম আইএসএফ এ গেছিল। দেখুন, আরাবুলের সঙ্গে মূল লড়াই ছিল জমি কমিটির। গত পঞ্চায়েতে আইএসএফ এবং জমি কমিটি একসাথে লড়াই করে এই নওশাদ সিদ্দিকীর পরিকল্পনা, তাদের প্ল্যানিং এবং একসাথে পঞ্চায়েত গঠন করে। এবং আমি সবচেয়ে আশ্চর্য হচ্ছে এইটা,
যে এই নওশাদ সিদ্দিকী যে নীতি নৈতিকতা আদর্শের কথা বলে, এর নিজের কোনো নীতি নৈতিকতা আদর্শ বলে কিছু নেই। যে নওশাদ সিদ্দিকীর গাড়ি ভাঙলো, যে নওশাদ সিদ্দিকীকে গালাগালি করলো, আব্বাসকে গালাগালি করলো, আব্বাস নওশাদ দীর্ঘ সময় ধরে গালাগালি করলো, আজকে রাতারাতি ওয়াশিং মেশিনের মতো একদম পরিষ্কার করে একেবারে ক্ষমতা দখলের জন্য সেই আমাদের দলের সেই গাদ্দারটাকে দলে নিয়ে নিল। মানে এখানে আপনারা বুঝতেই পারছেন, ক্ষমতা লোভী যারা, তারা যে কোনো সময় যা কিছু করতে পারে। সবচেয়ে বড় উদাহরণ হলো ভাঙড়ের এই আরাবুলকে আইএসএফ দলে নেওয়ার ঘটনা, সেটাকে প্রমাণ করে। কতজন যোগদান করেছে আজকে? আজকে প্রায় কতজন? 40 জন ওরা আজকে জয়েন করলো। আরো দিনের পর দিন আরো ইতিমধ্যে আমাদের সঙ্গে ভাঙড়ের প্রচুর মানুষ আছে যারা আমাদের বলছে যে আমরা যার জন্য তৃণমূল ছেড়ে চলে গেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন উন্নয়নের নেত্রী ছেড়ে চলে গেছিলাম, সে যখন আজকের আইএসএফে, তাইলে আমাদের আইএসএফ করার কোনো যুক্তি নেই। তাই আমরাও তৃণমূল কংগ্রেসে যোগদান করবো, আমরা তৃণমূল কংগ্রেসটাই করবো। সবগুলো একটু করে বলা, ছোট্ট করে একটুখানি হিন্দিতে বলা যাবে। ज्वाइनिंग के बारे में क्या बोलेंगे? कितना लोग ज्वाइन किया है, कौन सा पार्टी से? देखिए, हर दिन ये ज्वाइनिंग चल रहा है। यहाँ पे तो जो भूमि रक्षा कमेटी है, वो रक्षा कमेटी जो सदस्य है वो हमारा इब्राहिम, उसके साथ जो फ्रेंड्स है, उसके साथ जो पार्टी का जो लोग है, वो एक साथ में 40 जन हमारा पार्टी में ज्वाइन कर लिया। आप लोग वेलकम कर रहे हैं उसको? हाँ, हमारा इस टाइम में वो ये टाइम अच्छा टाइम है। वो लोग समझ लिया कि भांगड़ में जो डेवलपमेंट करना होगा वो आईएसएफ कुछ नहीं कर पाएगा, वो जमी रखा कमेटी कुछ नहीं कर पाएगा, किसी को कुछ नहीं कर पाएगा। वो डेवलप करना ही होगा तो तृणमूल कांग्रेस का यहाँ पे पावर में आना होगा। इसलिए वो आज हमारा पार्टी में ज्वाइन कर लिया। मैं वेलकम करता हूँ। और भांगड़ का जो आम आदमी है, हम सबका यही रिक्वेस्ट करूँगा, अगले दिन भांगड़ में डेवलपमेंट करेगा, घर घर में बिजली, घर घर में पानी और रोड्स वगैरह जो करना ही होगा, तो अगले दिन तृणमूल कांग्रेस को लड़ना ही होगा। ठीक है। সবাই একটু বসে যায় একটু। হ্যালো, मिलजुल के बोलना पड़ेगा। না ইয়াজুলি দিছে একটু দাদা, আপনি কি করে বলতে জায়গা আছে? আচ্ছা, সবাইকে প্রথমেই ধন্যবাদ জানাই। আজকে আমাদের পাকাপোল পার্টি অফিস, আমি ধন্যবাদ জানাচ্ছি খয়রুলকে, এবং বিশেষ করে আজকে যারা আমাদের দলে যোগদান করলেন কোলেহাট 2 নম্বর অঞ্চল থেকে, এবং আমার ভগবানপুর অঞ্চলের আমাদের দলীয় কর্মীরা যারা আছেন, আমার সহযোদ্ধা সহকর্মীরা যারা আছেন, তাদের প্রথমেই আমি ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ, আপনাদের অভিনন্দন, আপনাদের ভালোবাসা জানাই। দেখুন, আজকে খুবই ভালো লাগছে। শুধু আজকে কোলেহাট 2 নয়, গতকাল থেকে নারায়ণপুরে প্রায় 3টে টিম আমাদের দলে যোগদান করেছে, এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে একটাই কথা বলছে যে আইএসএফ করা মানে আগামী দিনে আবার ভোটটাকে 5 বছর পিছিয়ে দেওয়া। কারণ নওশাদ সিদ্দিকী যে প্রতিশ্রুতি দিয়েছিল, আব্বাস সিদ্দিকী যে প্রতিশ্রুতি দিয়েছিল গত 5 বছর আগে, এই প্রতিশ্রুতির একটু পূরণ করতে পারেনি। প্রত্যেকটা ক্ষেত্রে ফেলুয়ার হয়েছে।
এলাকায় রাস্তাঘাট নেই, এলাকায় ব্রিজ নেই, কালভার্ট নেই, কোনো পরিষেবা দেওয়ার মতো ক্ষমতা নওশাদ সিদ্দিকীর ছিল না, আর এখনো নেই। যেটুকু ডেভেলপমেন্ট এই ভোর বিধানসভায় করেছি সেটা তৃণমূল কংগ্রেস করেছে। আর 2.5 বছর ধরে আমরা ধারাবাহিকভাবে একদিনে আমরা যেমন 65খানা রাস্তার উদ্বোধন করেছি, অনুমোদন পেয়েছি, 42,000 মানুষের পাকা বাড়ি আমরা দিয়েছি। কেউ পেয়েছে 1,20,000 টাকা, কেউ পেয়েছে 60,000 টাকা। সিএমআরতে এখনো পর্যন্ত শানপুকুর, পোলেরহাট, চালতাবেড়িয়ার এখন অনেক ঘর লিস্ট আছে, যেগুলো আগামী দিনে আপনার ইলেকশন তারা পাবে। আমি এই এলাকার মানুষের কাছে আমি শুধু একটা অনুরোধ করব, দেখুন আমি ক্যান্ডিডেট নয়, ক্যান্ডিডেট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের 294টা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যান্ডিডেট। এবং আগামী দিনে যদি ভাঙড় সহ গোটা বাংলার যদি উন্নয়নটা করতে হয়, বাংলাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে তৃণমূল কংগ্রেস ছাড়া কিন্তু বিকল্প কোনো রাস্তা নেই। ভগবানপুর অঞ্চল বলি, পোলেরহাট 2 বলি, আমাদের দলীয় যারা নেতৃত্ব আছেন, আমার অনুরোধ, একটা গভীর চক্রান্ত একটা চলছে। গতকাল একটা ঘটনা শুনেছেন আমাদের বামুনিয়াতে, একটা পুকুরের 60-70টা 80টা পুলিশের ভয়ে বোম ফেলে দিয়ে নিজেরা পুলিশকে খবর দিয়েছে, বলছে এটা তৃণমূল কংগ্রেস করেছে। ওরা ওদের হাতে কি আলাউদ্দিন আসছে তো মানে প্রদীপ আছে? ধরুন এখন খয়রুলের পুকুরে যদি মানে কোনো একটা জিনিস যদি পড়ে থাকে, যদি ফেলে থাকে, তাহলে খয়রুলই জানবে। কি ঠিক বলছি তো নাকি? আমি কি করে জানবো যে ওই পুকুরে কোনো জিনিস ফেলা আছে? একটা মেশিন একটা কাদা মাখা পুকুরে সেখানে রাত্রেবেলা ডুবিয়ে দিয়ে বেলার দিকে 2টোর দিকে পুলিশের বলছে ওই মাটির ভেতর মেশিন আছে। এই নোংরা খেলা গোটা ভাঙড় জুড়ে আজকে কিন্তু আইএসএফ করতে চাইছে, ক্ষমতা হারানোর ভয়কে তৃণমূল কংগ্রেসকে কিভাবে কালিমালিপ্ত করা যায় সেই চেষ্টা করছে। আমি আমার সহকর্মী সহযোদ্ধা তৃণমূল কংগ্রেসের যারা আছেন তাদেরকে বলবো এই বিষয়ে সজাগ থাকতে হবে। আজকে লাইভ চলছে এখানে, নওশাদ সিদ্দিকী বলি, আর এই আমাদের দলে যে গাদ্দারটা ছিল, ওই গাদ্দারের কথা নাম বলতে আমার ঘৃণা হয়। আমার বিরুদ্ধে অনেক কথা বলেছে ওরা। আজকের আপনাদের আমি বলি, আমি নাকি মাছ চুরি করে খেতাম। ও জানে না ওর বাবার মতো, ওর মতন ভিখারি আমি নয়। আমার বাবার 150 বিঘে জমি। আমরা প্রথম দিন থেকে অভাব ছিলাম জানি না। যেদিন থেকে রাজনীতিতে এসেছি সেদিন থেকে মানুষের পাশে সবসময় থাকার চেষ্টা করেছি। জীবনে কোনোদিন জেল খাটিনি, পুলিশ ধরেনি, কেস নিজেদের আমার নামে কোনো কেস হয়নি কোনো দিনের জন্য আজ পর্যন্ত। আমার সঙ্গে থাকা লোকেরা অনেক খুন হয়ে গেছে, কিন্তু আমরা কোনোদিন পাল্টা কারো গালে একটা চড় মারিনি। তারাই আমাদের হচ্ছে নটোরিয়াস ক্রিমিনাল। বিজেপির একটা দল এসেছিল, মানবাধিকার কমিশন এসেছিল দিল্লি থেকে, সম্ভবত 2021-এর বিধানসভা নির্বাচনের পরে। আমাদের রাজ্যের 265 জন নেতা মন্ত্রী, তাতে ফিরাদ হাকিম, মলয় ঘটক থেকে শুরু করে, আমি থেকে শুরু করে, এরকম 265 জনের একটা নাম লিস্ট করে ওই বিজেপির দালালগুলো বলেছিল এরা একটা নটোরিয়াস ক্রিমিনাল একটা লিস্ট করে দিয়ে গেছে। সেখান থেকে এরা এই ধরনের কথা আমাদের বলে যে একটা মেয়ের সঙ্গে 3 বছর শুয়ে মেলামেশা করে তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মানে হাইকোর্টে 17 জন উকিল নিয়ে বেল নিল, সে নটোরিয়াস ক্রিমিনাল নয়। যে কলকাতায় মোস্তানি করতে গিয়ে 42 দিন জেল খাটলো, সে নটোরিয়াস ক্রিমিনাল নয়। যে পুলিশের গাড়িতে লাঠি মারলো, পুলিশের গাড়িতে আগুন ধরালো, পুলিশের মাথা ফাটালো যার লোকজন, যার মদতে, সে নটোরিয়াস ক্রিমিনাল নয়। যে আমাদের 4-4টে ছেলে আজকে 23 থেকে 26 পর্যন্ত খুন করে দিল, 4টের নাম বোধহয় আমরা শুনলে খুব ভালো লাগবে। রাজ্জাক, আমাদের মুসলিম মোল্লা, রাজু নস্কর আর রশিদ মোল্লা, যে 4 জনকে খুন করে দিল, সে সমাজ বিরোধী নয়, সে খুনি নয়, সে নটোরিয়াস নয়। আমরা জীবনে কোনোদিন লোকাবে গেলাম না, আমরা নটোরিয়াস ক্রিমিনাল হয়ে গেলাম। আমরা আজকের এখানে সবাই আছে
যদি চুল পরিমাণ, এক সুতো পরিমাণ কোনো দুর্নীতি, খারাপ কাজ, আমি 8 বছর পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম, আমি পঞ্চায়েতে ছিলাম 5 বছর, তারপরে 2016 থেকে আজ পর্যন্ত 21 পর্যন্ত আমি জেলার যুব সভাপতি ছিলাম, আমি বিধানসভা কমিটির চেয়ারম্যান ছিলাম, আমি ICDS এর ভাইস চেয়ারম্যান, আমি আমাদের সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ডের ভাইস চেয়ারম্যান, আমি বিধানসভার স্ট্যান্ডিং কমিটির 3টে দপ্তরের চেয়ারম্যান। যদি চুল পরিমাণে কোনো জায়গায় 1 পয়সা যদি দুর্নীতি আমার দেখাতে পারে, আমি আজকের এই ভগবানপুরের পবিত্র মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি আমি কোনোদিন রাজনীতি করবো না। এটা আমি আজকে চ্যালেঞ্জ করব। আমি 2015 সাল থেকে 2008 সাল থেকে যেদিন পঞ্চায়েত সমিতির সভাপতি হই, আজ পর্যন্ত কোনোদিন দুপুরে বাড়ি ভাত খাই। আজ সকালে বেরোই, রাত 11টা 12টা 10টায় বেরোই, মানে বাড়ি ফিরি। আমি 2008 সাল থেকে আজ পর্যন্ত আমার ফ্যামিলি নিয়ে কোনোদিন কোথাও বেড়াতেও যেতে পারি। সব সময়ের জন্য চেষ্টা করেছি, মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমার বিধানসভা এলাকায় কারোর যদি বিয়ে হয়, কারোর যদি শ্রাদ্ধ হয়, কোনো হরিসভা যদি হয়, কোনো জলসা যদি হয়, কোনো মিলাদ যদি হয়, এমনকি কারোর বই কেনা, কারোর ঔষধ কেনা, কারোর স্কুলে ভর্তি করা, কলেজে ভর্তি করা, হসপিটালে ভর্তি করা, আমি নিজের পকেট থেকে, আমাদের কাছে আমাদের হেল্পলাইন নাম্বার আছে, সেই নাম্বারে ফোন করলে আমরা নিজেরা সেটা করি। এটা গোটা ক্যানিং পরিবার মানুষ জানে। আজকে আমাদের সম্পর্কে যে ধরনের কুৎসা অপপ্রচার, এর যোগ্য জবাব কিন্তু আপনাদের দিতে হবে। কি পারা যাবে? আমার অনুরোধ, দেখুন, আমার বিধানসভায় 1,66,244 ভোটে লোকসভাতে লিড পেয়েছি। তারপরেও আমি আজকে ভাঙড় বিধানসভার ক্যান্ডিডেট হয়েছে এই কারণে, দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়, যে অপমান সহ্য করেছি। যদি আমার সহযোদ্ধা তৃণমূল কংগ্রেসের কর্মীরা যদি 4 তারিখে যদি শেষ হাসিটা আমরা হারবো, সেদিন আমার মনের যন্ত্রটা অন্তত আমার জড়াবে, এটা আমি নিশ্চিত। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা সবাই যারা আজকে দলে জয়েন দিচ্ছে, যারা আগামী দিনের ভবিষ্যৎ, এই ভাঙড়ের যুব সমাজকে আগামী দিনে দায়িত্ব দিতে হবে, তুলে নিয়ে আসতে হবে, ভাঙড়ের উন্নয়নটা করতে হবে। এটাই হচ্ছে আমাদের মূল কাজ। আমরা যদি গ্রামে যদি রাস্তাঘাট না থাকে, তাহলে সেই এলাকা কখনো ডেভেলপমেন্ট হতে পারে না। শুধুমাত্র টুপি মাথায় দিয়ে মিথ্যে কথা বলা, মানুষকে বোকা বানানো, এটাকে বন্ধ করতে হবে। আমি বলছি, তুমি ভাঙড়ে বড় বড় কথা বলছো, নিজের বুথে জিততে পারছো না কেন? নিজের বুথে 137 ভোট হেরেছে লোকসভা নির্বাচনে ফুরফুরায়। তুমি যদি এত জনপ্রিয় নেতা হলে, তাহলে নিজের বুথে হারছো কেন? তোমার অঞ্চল আছে, তোমার ব্লক আছে, এবং জাঙ্গিপাড়া বিধানসভায় তোমাদের নাকি অনেক কেরামতি তোমার, তাহলে সেখানে একটা বিধানসভায় 4000 ভোট পেয়েছে মাত্র আইএসএ। বিজেপি পাচ্ছে 66,000, আমরা পেয়েছি 1,26,000। তাহলে জাঙ্গিপাড়া বিধানসভায় তুমি কিছু করতে পারছো না, তোমার জন্মস্থানে ভিটে মাটিতে তোমাকে কেউ নিচ্ছে না। তুমি ভাঙড়ে এসে ভাঙড়ের সরল সোজা মানুষগুলোকে বোকা বানিয়ে 5 বছরটা ভাঙড়টা কেন পিছিয়ে দিলে, এর জবাব আগামী কিন্তু ভাঙড় বিধানসভায় ভাঙড়ের যুব সমাজের কাছে দিতে হবে। কারণ সর্বনাশ করে দিয়েছো তুমি ভাঙড়টাকে গত 5 বছর। তোমার 1 কোটি টাকা তুমি কাট পড়াও নাকি? ভাঙড়ের মানুষের জন্য ক কোটি টাকা খরচ করেছো? আজকের অন ক্যামেরা চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি আমি, তুমি যদি 1 কোটি টাকার কাট পড়াও, অন্তত বাড়িতে অন্তত 50 কোটি টাকা রান্না করেছো, তাহলে কেন 2 কোটি 5 কোটি 10 কোটি টাকা ভাঙড়ে তুমি দিতে পারো না ভাঙড়ের মানুষের জন্য? আসলে মানুষের টুপি পরানোর এই যে কাজ, এবারে আশা করি বন্ধ হবে। ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস আমরা ইতিমধ্যে কর্মসূচিগুলো দিয়ে দিয়েছি। আমরা প্রত্যেকটা অঞ্চলে আগামীকাল যেমন আমাদের ভোগালী 1-এ আছে, আগামী পরশুদিন আমাদের পোলেহাট 1-এ আছে, তারপর থেকে ধারাবাহিকভাবে আমাদের কর্মসূচি আছে পরের রবিবার পর্যন্ত। মঙ্গলবার বোধহয় ভগবানপুরে আছে, লাস্ট রবিবার সম্ভবত আমাদের পোলেহাট 2-তে আছে, তোদের ওখানে আছে। পোলেহাট 2, এই পোলেহাট বাজার, যেটা শুক্রবার দিন বেলা 4টের সময় আমাদের হবে, 3:30টার সময় ডেট দিয়েছি। যেহেতু ভগবানপুর লাগোয়া, কিছু বাইক টাইক নিয়ে তোমরা চলে যাবে, এটা খয়রুল আছে। আমরা গতকাল মিটিংয়ে বলেছি, আমাদের কাজ হলো এই মুহূর্তে প্রত্যেকটা বুথে বুথে আমাদের বুথ কমিটিগুলো নিয়ে বসানো, মানুষের কাছে যাওয়া, পাড়ায় বৈঠক করা,
শুধুমাত্র পার্টি অফিসে বসে থাকলে হবে না, মানুষের দরজা দরজা আমাদের পৌঁছাতে হবে, উন্নয়নের কথা বলতে হবে, শান্তির কথা বলতে হবে। এই যে নোংরা রাজনীতি করছে, কারোর ঘরে বোম ঢুকিয়ে দিয়ে, কারোর পুকুরে বোম ঢুকিয়ে দিয়ে, কোথাও একটা মেশিন ঢুকিয়ে দিয়ে যে নোংরা খেলা আইএসএফ খেলতে চাইছে, আমি আমাদের ছেলেদের বলবো এই নোংরামিতে পা দেবেন না। আমরা কোনো মারামারি পেটাপিটি অশান্তি করতে চাই না, কিন্তু কেউ যদি ঢিল ছোড়ে নিশ্চয়ই তাকে আমরা রসগোল্লা ছড়ে না, তাকে পাথর ছড়ে থাকবে। আজকের একটা মিটিং কাঠালিয়াতে 4টের সময় ডেট ছিল, লোক হয়নি, সময় চেঞ্জ করলো 5টা, লোক হয়নি 5টা, তারপরে ডেট করলো বললো 6টার সময় লোক হলো না, তারপরে বললো 7টা, এখন ওই চালতা বেরিয়া শান্তপুর টামপুর ওই দিক থেকে কিছু লোক ডেকে নিয়েছে, লোক ওখানে হয়নি। মানুষ তো বুঝতে পারছে ভাঙনের মানুষ এত বোকা নয়। এবং আপনারা শুনলে খুশি হবেন যে আগামী দিনে ইলেকশনের পরে আমরা এই বিধানসভায় নতুন করে আবার 5,000 ঘর আমরা দেব। আমাদের যারা তাদের জন্য এই ব্যবস্থা আমরা করবো। ইতিমধ্যে আমরা কথা বলেছি দলীয় নেতৃত্বের সঙ্গে, আমরা আগামী দিনে সেই লক্ষ্যে এগোবো, তারপর বাদবাকি যা আছে দেখা যাবে। আমি সকলকে বলবো, বিশেষ করে আমাদের ভগবানপুর প্রত্যেকটা নেতৃত্ব, প্রত্যেকটা বুথ আমাদের এখান থেকে জিততে হবে। ভেকধারী, মিথ্যাবাদী এর মুখোশটাকে মানুষের কাছে খুলে দিতে হবে। প্রতারণা করার একটা নিয়ম আছে, একটা সময় আছে। আজকে এই গাদ্দারকে দলে নিল কেন জানেন? ও বুঝে গেছে যে ভাঙড় জিততে পারবে না, তাই একটা ডুবো তৈরি ধরে, একটা পচা নৌকো ধরে, পচা ফুটো কাটা ধরে যদি ভাঙড়টাকে জিততে পারি, এটাই। আর খুব ঠান্ডা মাথায় প্রতিশোধটা নিয়ে নিয়েছে। এই আরাবুল গাড়ি ভেঙেছিল হাতিশালায়, তাই তো নাকি? কোথায় গাড়ি ভেঙেছিল? হাতিশালায়। খুব কলে কৌশলে ওকে বাঘের ডেরা ঠেলে দিয়েছে। ভাঙড়ে ক্যানিং পূর্বে তৃণমূল কংগ্রেসের কর্মীরা হলো বাঘের বাচ্চা। যদি না হারে, আমি আজকের এখানে বলে যাচ্ছি, রাজনীতি করবো না। গতকালকে ওর একটা অঞ্চলে শুধু র্যালি করেছি 12,000 লোক। আজকে যে র্যালিটা করে আসছি মঠদিঘি বলে একটা অঞ্চল, 3 কিলোমিটার রাস্তা শুধু মানুষ আর মানুষ। ওটা ক্যানিং পূর্ব। ওকে প্রথমেই বুঝতে হবে, ওকে এমন গণতান্ত্রিক ভাবে শিক্ষা দেবে, আমাদের ছেলেরা ওকে কিছুই বলবে না। গণতান্ত্রিক ভাবে এমন শিক্ষা দেবে যে আগামী যে কদিন বাঁচবে ও অন্তত বিধানসভা ভোটে দাঁড়ানোর কথাও মনে করবে। ক্যামেরা বলে যাচ্ছি, 4 তারিখে আপনারা খাতায় কথা মিলিয়ে নেবেন। আর ভাঙড় বিধানসভা জিতবো, 1-2 অঞ্চল নিয়ে লাফালাফি করে লাভ নেই। শান্তিপুর, চালতাবিড়িয়া নিয়ে লাফালাফি করে, কোলেহাট নিয়ে লাফালাফি করে খুব বেশি লাভ হবে না। কোলেহাটে যেভাবে আমাদের বাচ্চা বাচ্চা ভাইরা যারা আগামী দিনের ভবিষ্যৎ, তারা যেভাবে বেরিয়ে আসছে, কোলেহাটেও লড়াই হবে। ভাঙড় বিধানসভাতে যদি খুব খারাপ করি 9টা অঞ্চল জিতবো, আর একটু ভালো করলে 11টা অঞ্চল জিতবো। ক্ষমতা নেই আটকানোর। যতই নাচানাচি করুক, যতই কাছাকাছি করুক, যতই টাকা পয়সা দিক, যত কিছু করুক, ভাঙড়ে 4 তারিখে কিন্তু শেষ হাসিটা তৃণমূল কংগ্রেস ভাই। আমি তাই সকলকে বলবো, আমাদের যারা আছে, দেখুন রাজনীতিতে ক্ষোভ, দুঃখ, জ্বালা, যন্ত্রণা অনেক কিছু থাকতে পারে, কিন্তু শত্রুর বিরুদ্ধে লড়াইতে নিজেদেরকে উজাড় করে দিতে হয়। ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বৃহত্তর স্বার্থের সাথে লড়াই করতে হয়। আমাদের অনেক যন্ত্রণা আছে। আমরা কোনোদিন দল যখন লড়াই করে, তখন আমরা এই সমস্ত যন্ত্রণাকে বাদ দিয়ে তখন সুস্থ হয়ে যাই। তখন দলের হয়ে আমরা লড়াই করি। দলের সঙ্গে কেউ কখনো গাদ্দারি করবেন না। আজকের যে পোচা আজকের গাদ্দারিটা করলো, ও যতক্ষণ এখানে ছিল ততক্ষণ একটু সম্মান ছিল, কিন্তু 4 তারিখের পরে দেখবেন ওকে কুকুরে পর্যন্ত ছাড়ে না। যেটুকু ছিল সেটুকু যাবে। আমি আজকে বলে রাখছি, এটা মিলিয়ে নেবেন আপনারা। আমরা রাজনীতিতে আমরা দেখেছি অনেক কিছু। তাই পার্সোনাল অ্যাটাক, ব্যক্তিগত আক্রমণ করে এরা যে নোংরা খেলা খেলে, এটা অত্যন্ত নিন্দনীয়। আমি সেদিন ওই নৌসা দাঁড়িয়ে কিছু ছেলে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছি গালাগাল, একটা কঞ্চি দেখি গাড়ির সামনে মারলো। আমি দেখলাম আমাদের ছেলে 60-70 দাঁড়িয়ে, আমি দেখলাম এক্ষুনি যদি আমি এক্ষুনি একটা মারতে।
এই নোংরামো কেন? নওশাদ তো আজকে 2.5 বছর 2023 সালের পর থেকে এখানে ঘুরছি। আমরা তো আমাদের ছেলেরা তো গাড়ি ধরে তো যে ধর্ষক বাবা গোটা বাংলা ভাঙড় বাঁচাও এটা তো বলতে পারে, এটা তো অপরাধ নাকি? অপরাধ বাস্তব তাই। কেসটা তো ধর্ষণের কেসটা তো আমরা করিনি, করেছি বিলকিস। আবার শুনছি সেই বিলকিস নাকি ক্যান্ডিডেট আরএসএমপি পার্টি থেকে বিলকিস সেখানে সম্ভবত ক্যান্ডিডেট হয়ে গেছে। আজকে আমি একটা পোস্ট, হ্যাঁ সম্ভবত হয়ে গেছে, ভালো হয়েছে। এখন স্বামী স্ত্রী বলবো, প্রেমিকা ভালোবাসা বলবো, এটা একটা নতুন জিনিস দেখতে পাবে ভাঙড়ের মানুষের। তার আরো আমার চাইতেও ভালো ব্যাখ্যা করে বলতে হবে কি কি ঘটেছিল। ওই তো একবার বলেছে গায়ে কটা তিল আছে, পায়ে থেকে মাথা পর্যন্ত দেখে নিচ্ছে, এরপরে আর কি বলছে। যাই হোক, আমরা তাই সকলের কাছে অনুরোধ করব, প্রতিটি মিটিং মিছিলে আমরা যেন সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ি। আর আমরা একটা কার্যালয় করেছি এখানে হাতিশালাতে। আমরা প্রতিদিন সকালে 11টায় একটা করে কর্মী সভা, এই চত্বরে যে অঞ্চলগুলো আছে, পোলেরহাট 1, পোলেরহাট 2, ভগবানপুর, শানপুকুর, এই চত্বরে যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোতে আমরা মানে মিটিংটা করব, একটা কর্মী বৈঠক একটা করে করব। আর বিকালে করে আমাদের র্যালি হবে, সন্ধ্যা রাত 8টা-9টা পর্যন্ত বুথের সভা হবে। এটা কন্টিনিউ আমাদের চলতে থাকবে। আমি তাই সকলকে বলবো, আমাদের যারা নেতৃত্ব আজকের এখানে উপস্থিত আছেন, আমরা লড়াইয়ের জন্য তৈরি তো? তৈরি মানে কথা দিচ্ছেন তো? কথা দিচ্ছেন? লড়াই হবে, খেলা হবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। সবাই চুপ করে পিছন থেকে করতে পারেন। আজকে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন কেন? লাইটে জোর মারো। আমাদের লড়াইটা ছিল মমতা ব্যানার্জির সঙ্গে, আমাদের লড়াই ছিল, ঠিক আছে? আমাদের লড়াই থেকে আমরা সাধারণ একটা, যেহেতু মমতা ব্যানার্জির সঙ্গে আমাদের লড়াইটা হতেই পারে না, যেহেতু আমাদের লড়াইটা ছিল তোলাবাজের বিরুদ্ধে, যে তোলাবাজ আজ তৃণমূল ছেড়ে আইএসএফে জয়েন করেছে, তার বিরুদ্ধে আমার লড়াই ছিল আমাদের, বা আমরা দীর্ঘদিন ওর বিরুদ্ধে লড়াইটা করেছি। এখন সে তৃণমূলে আইএসএফে জয়েন করেছে বলে আমরা তার জন্য আইএসএফটা আমরা ছেড়েছি, ঠিক আছে? কারণ মমতা ব্যানার্জির উন্নয়ন কী না করি, বহু কিছু করেছে, যেহেতু প্রচুর কিছু কাজ করেছে, বহু কাজ করেছে, এরকম মুখ্যমন্ত্রী দেখাই যায় না, ঠিক আছে? যেহেতু লড়াই তো আমাদের মমতা ব্যানার্জির সঙ্গে না, তো আমরা ভেবেছি যে আমাদের তো লড়াই ছিল তোলাবাজের বিরুদ্ধে, যেহেতু সে আজ আইএসএফ, তাহলে আমাদের কি করা দরকার? আমাদের তৃণমূল কংগ্রেসটা করা দরকার। এই জন্য আমরা তৃণমূল কংগ্রেসে জয়েন করেছি। কতজন যোগ দিয়েছে? আপনার নাম? ঠিক আছে।